ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি, এ স্টেপ টু লার্ন কেমিস্ট্রি। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। রেডক্স রিঅ্যাকশনের আজকে থার্ড লেকচার হবে। এর আগে লেকচার 1 আর লেকচার 2 আমাদের হয়ে গেছে। যারা লেকচার 1 এবং লেকচার 2 এর ক্লাস দেখোনি, লেকচার 3 দেখার আগে অবশ্যই লেকচার 1 এবং লেকচার 2 দেখবে, তাহলে তাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবার জিজ্ঞাসা করি, তোমরা সকলে কেমন আছো? ক্লাসগুলো কেমন লাগলো? তোমাদের ফিডব্যাকটা একটু জানাবে। যদি কোনো কোশ্চেন থাকে বা তোমাদের মূল্যবান কোনো বক্তব্য থাকে ক্লাস রিলেটেড বা ভিডিওর কোনো কিছু রিলেটেড থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি যথাযথ চেষ্টা করব সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ রিকভার করার। চলো কথা না বাড়িয়ে আমরা একটু প্রিভিয়াস কি করেছি সেটা বলে নিউ ক্লাস আজ শুরু করব। লেকচার 1-এ আমরা যেটা কভার করেছি সেটা হলো যে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক দ্রব্য কাকে বলে, বিজারক দ্রব্য কাকে বলে এবং জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, এটা একদম সুইটেবল এক্সাম্পল এর সহিত আমরা আলোচনা করেছি। লেকচার 2-তে আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যে পোর্শন, জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়ের যে রুলস A to Z, পাই টু পাই উইথ এক্সাম্পল আমি ডিটেলস আলোচনা করেছি এবং ওই পোর্শনটা তোমাদের রেডক্স রিঅ্যাকশনের একদম মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। যদি ওইখানটা ঠিকঠাক করে তোমরা বুঝতে পেরে থাকো তাহলে বাকি চ্যাপ্টারটা অনায়াসেই সহজেই বুঝতে পারবে। ওখানে আমরা একদম সিম্পল থেকে শুরু করে এক্সেপশন হওয়ার যে সম্ভাবনা বা যা থাকবে সবটাই আলোচনা করেছি। আজকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম যে কি কয়েকটা কোশ্চেনের রেডক্স অক্সিডেশন নাম্বার ও রিডাকশন ক্যালকুলেশন আমরা করেছিলাম। আজ তারপর থেকেই শুরু করব। চলো আমরা জারণ সংখ্যা নির্ণয় করি এই কোশ্চেনগুলোর। ঠিক আছে, শুরু করা যাক। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি দিলাম, তাহলে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয় আমি 1 বাই 1 দিচ্ছি। তাহলে এক হচ্ছে BF3, হয়তো আগে হয়ে আছে, তারপরেও আমরা করব। তারপরে আমি দিলাম B2H6, তারপরে দিচ্ছি CH4, CCl4, SiCl4, আগে লিখে দিই SiF4। চলো এগুলো করি, তারপরে বাকি। তা জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যার জারণ সংখ্যার নির্ণয় করব তার মাথায় স্টার চিহ্নিত করে দিচ্ছি। এখানে বোরনের, এখানে বোরনের, এখানে কার্বনের, এখানে কার্বনের এবং এখানে সিলিকনের। বলেছিলাম যে কোভালেন্ট বন্ডের সঙ্গে যুক্ত যে দুটি অ্যাটম আছে তাদের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, প্রত্যেকটি এক বন্ধনের জন্য, প্রত্যেকটি এক বন্ধন বা সিগমা বন্ধন যাই ধরি না কেন, প্রত্যেকটি এক বন্ধনের জন্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অধিক তড়িৎ মৌল -1 চার্জ পাবে। ওর তুলনায় কম যে তড়িৎ মৌল +1 চার্জ পাবে। এই কনসেপ্টটা একদম 100% অ্যাকুরেট। কার জন্য? জারণ সংখ্যা নির্ণয়ের জন্য। কিন্তু এর জন্য একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই পদ্ধতিতে যদি তুমি জারণ সংখ্যা সবার সঠিকভাবে ক্যালকুলেশন করতে চাও তাহলে সবার সঠিক স্ট্রাকচার জানতে হবে। এবারে ধরলাম আমাদের বহু কোশ্চেন আছে, বহু কোশ্চেন, বহু কম্পাউন্ড আছে। এখন সবার সঠিক স্ট্রাকচার আমাদের মনে রাখা বড় কষ্টকর ব্যাপার। তাই আমরা কিছু কোশ্চেন গতানুগতিক চালে একদম সিম্পল ফর্মুলাতে তাদের জারণ সংখ্যা নির্ণয় করব। আর যেগুলো স্ট্রাকচার ছাড়া হবে না সেই রকম কিছু কোশ্চেন একদম স্পেসিফাইড করে দেব এবং এক্সামে সেইগুলোর মধ্যেই আসে, সেগুলো আমরা স্ট্রাকচার তৈরির মাধ্যমেই শিখব। চলো আমরা এখন সিম্পল ফর্মুলা দিয়ে চেষ্টা করি। প্রথমেই বলবো যার জারণ সংখ্যা বলবে সেটাকে আমরা এক্স ধরে নেব। স্যার কত এক্স? দেখবো ওটা কটা আছে, কতগুলি আছে। বলছে বোরন একটা আছে, তাহলে এক্স। বোরনের সাপেক্ষে ফ্লোরিন কিন্তু বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাই ফ্লোরিনের ভ্যালু ধরবো -1। কিন্তু একটা কথা, আছে ফ্লোরিন তিনটে, আছে ফ্লোরিন তিনটে, তাহলে 3 × -1 =
কত? ওভারঅল এদের মাথায় কি কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ আছে? না স্যার, এটা পুরো নিউট্রাল যৌগ দেখা যাচ্ছে। তাহলে চলো নিউট্রালের জন্য আমরা 0 ধরবো। একটা ঠিকঠাক করে একটা কোশ্চেন বুঝতে পারলে পরপর সব কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে আসি নেক্সট। x minus 3, 3 into minus 1 সমান minus 3 equals to 0 and x সমান প্লাস 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো চলো থার্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা পরে দেখছি। সেকেন্ড কোশ্চেনটা পরে দেখছি, আমি থার্ড কোশ্চেনটা আগে বোঝাচ্ছি। ক্লিয়ার? আসছি কার্বন। কার্বনের জারণ সংখ্যার জন্য আমরা কার্বনকে x ধরে নেব। স্যার কত x ধরবো? কার্বন সংখ্যা 1, 1x ধরবো অর্থাৎ x প্লাস 4টা হাইড্রোজেন আছে 4 গুণিত। এবারে প্রশ্ন হচ্ছে +1 ধরবো না -1 ধরবো? তোমাদেরকে বলেছিলাম হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয় and -1 হয়। মাইনাস সবসময় ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ S1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। আর প্লাসটা কখন? বাকি সমস্ত ক্ষেত্রে আমরা +1 ধরবো। ঠিক আছে? চলো এবার আমাকে জানতে হবে স্যার তাহলে কার্বনের চেয়ে হাইড্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক নাকি? তার জন্য আমরা একটু ছোট্ট করে আবার আগের ক্লাসটা মনে করে দিই। ইলেকট্রোনেগেটিভিটির একটা আরবিটারিলি আমি ওয়ার্ড লিখে দিয়েছিলাম। কি লিখেছিলাম? সবচেয়ে অধিক ফ্লোরিন, তারপরে হচ্ছে কে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, দ্যাট ইজ কল্ড ফন বলেছিলাম, ফন। এবারে চালছি হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। তাহলে ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। দেন স্কুলের যে ফার্স্ট 3টা লেটার এস, সি অ্যান্ড এইচ, আমার দরকার ছিল 2টি লেটার। এখানে কি আছে? কার্বন অ্যান্ড হাইড্রোজেন। দেখছি হাইড্রোজেনের চেয়েও কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক। হাইড্রোজেনের চেয়ে কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক। তার মানে সহজ কথায় হাইড্রোজেন কার্বনের তুলনায় পজিটিভ, তড়িৎ ধনাত্মক। যেহেতু ধনাত্মক তাই আমরা এখানে লিখব +1 ইকুয়ালস টু 0। চলো সঙ্গে সঙ্গে পাশাপাশিটা একটু দেখে নিই, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এখানেও x ধরলাম, যুক্ত 4টি ক্লোরিন আছে। ক্লোরিনের জন্য কত ধরবো? স্যার ক্লোরিনের জন্য 1 ধরা হয়, সেটা মাইনাস না প্লাস? কম্পেয়ার করে দেখি। কার্বন কোথায় আছে? এই জায়গাতে। ক্লোরিন কোথায় আছে? এই জায়গাতে। অর্থাৎ কার্বনের তুলনায় দেখো, কার্বনের তুলনায় ক্লোরিন কিন্তু তড়িৎ ঋণাত্মক হিসাবে বেশি। অর্থাৎ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেহেতু বেশি তাই আমরা এখানে লিখব -1 ইকুয়ালস টু 0। ডিফারেন্স বোঝার চেষ্টা করো। তাহলে আমি লিখব x -4 ইকুয়ালস টু 0, x সমান +4। কিন্তু এইখানে খেয়াল করো x +4 ইকুয়ালস টু 0, x সমান -4। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা, এখানে কার্বনের জারণ সংখ্যা -4, এখানে কার্বনের জারণ সংখ্যা +4। পুরোটা নির্ভর করলো কার্বনের সাথে যে আছে তার ইলেকট্রোনেগেটিভিটির উপর। এখানে যেহেতু কার্বনের চেয়ে হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ তাই এ হয়ে গেল নেগেটিভ। এখানে যেহেতু কার্বনের তুলনায় ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ তাই এ হয়ে গেল পজিটিভ। সিমিলার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই আমরা এটা ভুল করে থাকি যে এরা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি প্রায় কাছাকাছি। আমি তাই ইলেকট্রোনেগেটিভিটিটা আগে লিখছি। তড়িৎ ঋণাত্মকতায় এটা হচ্ছে 2.04, কাছাকাছি বলে আমরা প্রায় এটা ভুল করে থাকি। আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.20। তাহলে কে বেশি নেগেটিভ? কে বেশি নেগেটিভ? হাইড্রোজেন। হাইড্রোজেন যদি নেগেটিভ হয় তাহলে আমরা এখানে ধরে নিই এক্স। স্যার এক্স কেন ধরবো? বোরন দুটো আছে তার মানে 2x প্লাস কটা হাইড্রোজেন আছে? 6টা, 6। এবার বলো কে বেশি নেগেটিভ বলেছিলাম? হাইড্রোজেন, -1। যদি হাইড্রোজেনের তুলনায় যদি বোরন হয়ে যেত তাহলে হাইড্রোজেনকে প্লাস ধরতাম, ইকুয়ালস টু 0। তাহলে বলতে পারি 2x -6 ইকুয়ালস টু 0, 2x সমান +6, x সমান +3। এটা কিন্তু মনে রাখবো ভালোভাবে, কারণ এইটা এখানে প্রায় আমরা ভুল করি, হাইড্রোজেনকে আমরা +1 ধরে। কারণ আমরা শিখে নিয়েছি ক্ষার ধাতুর ক্ষেত্রে বা ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আগের ক্লাসটা লেকচার 2 এটা আমরা করে নিয়েছি। 1 and 2 তে 1 and 2 তে হয় কি? 1 and 2 তে হয় মাইনাস, হাইড্রোজেনের মাইনাস। বাকি যত সমস্ত আছে 1 and 2 তে হয় মাইনাস, বাকি যত সমস্ততে আছে সবই প্লাস হয়। কিন্তু
তার সত্ত্বেও আমরা ছোট মাইনর যেগুলো আছে সেইগুলো স্পেসিফিক করে আমরা পড়ে নেব। ক্লিয়ার? চলো SiF4, তাহলে SI এর জন্য আমরা x লিখলাম যুক্ত 4 গুণিত ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ওর আগে কেউ হতেই পারে না, তাহলে এটা হচ্ছে 0। তাহলে x - 4 = 0, x সমান +4। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো, যারা বুঝতে পেরে যাবে একটা দুটো কোশ্চেন, তারা কিন্তু পজ করে নেক্সট কোশ্চেন সলভ করার চেষ্টা করবে। চলো পরের কোশ্চেনটা আমি দিই। পরের কোশ্চেনটা কি আছে? এবার আসছি যে PCl3 PCl5, কালারটা একটু চেঞ্জ করে দিই। PCl3 PCl5 আর আছে SiF4 SF4 লিখছি। SiF4 হয়ে গেছে, SF6। ক্লিয়ার? এই চারটা এখন করে নিই। যারা বুঝতে পেরে গেছো নিজেরা সলভ করবে, যারা বুঝে গেছো তারা কিন্তু নিজেরা সলভ করবে। চলো তাহলে আমি এটার হিসাবে কি আছে, কার ক্যালকুলেশন একটু বলে দিই। এখানে ফসফরাসের, এখানে ফসফরাসের, এখানে ফসফরাসের, এখানে সালফারের। তাহলে ফসফরাস একটা আছে x যুক্ত 3টে ক্লোরিন আছে। ক্লোরিনের জন্য জেনারেলি -1, কারণ ফসফরাসের চেয়ে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, আমরা আগেই লিখে দিয়েছি। ফন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যান্ড স্কুল SCH ইকুয়ালস টু নিউট্রাল বলে 0, তাহলে x - 3 = 0, x সমান +3। নেক্সট কি আছে, একই রকম ফসফরাসের জন্য x 5 × -1 = 0, x - 5 = 0, x সমান +5। একই রকমভাবে আমরা SF4 বা SF6 এর যদি ক্যালকুলেশন করি, x + 4 × -1 = 0, x - 4 = 0, x সমান +4। SF6 এর জন্য x × 6 - এটা = 0, x - 6 = 0, x সমান +6। আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো সিম্পল আছে, যদি একটু বুঝে যাও তাহলে অনেকটাই সহজ আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। ClF3 BrF5 IF7 AlF3 ঠিক আছে। চলো এগুলো করা যাক। যারা চেষ্টা করছো তারা পজ করে করবে, যারা নিজেরা চেষ্টা করছো অবশ্যই পজ করে সলভ করার চেষ্টা করবে। আমি করে দিচ্ছি, আমারটা পরে দেখে মিলিয়ে নিও। তাহলে এখানে কার ক্যালকুলেশন, ক্লোরিনের, এখানে ব্রোমিনের, আয়োডিনের, অ্যালুমিনিয়ামের। তাহলে ক্লোরিনের জন্য আমি কত ধরবো, x যুক্ত 3 - 1 = 0, x - 3 = 0, x সমান +3। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা এখানে +3 হলো। চলো Br এর সঙ্গে ব্রোমিনের জন্য x, তাহলে এখানে ব্রোমিনের x ধরলাম 5 × -1 = 0, x - 5 = 0, x সমান +5। এখানে ব্রোমিনের জারণ সংখ্যা হলো 5। এখানে আয়োডিনের ক্ষেত্রে x + 7 × -1 = 0, x - 7 = 0, x সমান +7। এখানে আয়োডিনের জারণ সংখ্যা হলো +7। এবারে আসছি অ্যালুমিনিয়ামের, x + 3 × -1 = 0, x - 3 = 0, x সমান +3। এবারে আসছি এই যে এই তিনটে বললাম যে ClF3 BrF5 IF7, খেয়াল করে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা পজিটিভ, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা পজিটিভ, এখানে আয়োডিনের জারণ সংখ্যা পজিটিভ। একটু খেয়াল করে দেখো তো আমি কি বলেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা আবার এখানে লিখে দিচ্ছি, FON Cl Br and I। দেখো আমি এফ এর সাপেক্ষে কাকে তুলনা করেছি, এফ এর সাপেক্ষে আমি ক্লোরিনকে। তাহলে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ না ফ্লোরিন, বলছে স্যার ফ্লোরিন, তাহলে ক্লোরিন হয়ে গেল পজিটিভ, দেখো +3। এবার আসছি কি ব্রোমিনের সাপেক্ষে ফ্লোরিন নেগেটিভ, ব্রোমিনের সাপেক্ষে ফ্লোরিন নেগেটিভ, তাহলে তার মানে ব্রোমিন হয়ে গেল পজিটিভ। একই রকমভাবে আয়োডিন হয়ে গেল পজিটিভ। স্যার তাহলে যদি এফ এর সাপেক্ষে ও কে দিই তবু এ হবে নেগেটিভ, এ হবে পজিটিভ। স্যার এর সাপেক্ষে একে দিই, যে পরে অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটিতে যে আগে থাকবে সে নেগেটিভ চার্জ পাবে, পরে যে থাকবে পজিটিভ চার্জ পাবে। কথা বোঝা গেল?
ক্লিয়ার? চলো আরেকটা কোশ্চেন করি, চেষ্টা করবে তোমরা। লিখছি P4NO10, P4NO10। চলো এর জারণ সংখ্যা কত হবে? স্যার কার জার? ফসফরাসের। পজ করে চেষ্টা করো, অ্যান্সার পরে মিলিয়ে নেবে। তাহলে ফসফরাসের 4টা আছে 4x যুক্ত অক্সিজেন 10টা আছে। আমি বলেছিলাম 99% কেস, 99% কেসে আছে অক্সিজেনের -2। হলো ম্যাক্সিমাম জায়গায় অক্সিজেনের -2। তাহলে এখানে 4x - 20 ইকুয়ালস টু 0, 4x ইকুয়ালস টু +20, x ইকুয়ালস টু 4 5 20 মানে +5। এখানে ফসফরাসের জারণ সংখ্যা হলো +5। বুঝতে কারো অসুবিধা আছে? ক্লিয়ার? চলো আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। পরের কোশ্চেন লিখছি FeO এনসিইআরটি থেকে শুরু করে যাবতীয় যা বইয়ে যাদের জারণ সংখ্যা হয় সব কটাই আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। সিম্পল, 10টা 20টা 50টা যা করো একই ব্যাপার, একইভাবে চলবে। এক্সেপশনের জায়গাটা আমি আলাদাভাবে অবশ্যই বলবো। তাহলে FeO, Fe2O3, CuI, MnO, ধরলে এইরকম কোনো কোশ্চেন দিলাম। কার জারণ সংখ্যা? এখানে আয়রনের, এখানে কপারের, এখানে ম্যাঙ্গানিজের। পরিষ্কার এটা এক লাইনে হয়ে যাবে, কারণ আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -2। তার মানে এর হবে +2। যদি বলে ক্যালকুলেশন করব, নো প্রবলেম। কি করব? আয়রনের অর্থাৎ Fe জন্য x যুক্ত -2 ইকুয়ালস টু 0, x - 2 ইকুয়ালস টু 0, x সমান +2। সিমিলার এটা যদি সলভ করি আমরা, এখানে Fe কটা আছে? 2টো আছে। তাহলে 2x প্লাস 3 ইন্টু -2 ইকুয়ালস টু 0, 2x - 6 ইকুয়ালস টু 0, 2x সমান +6, x সমান +3। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা যদি CuI-টাকে সলভ করতে থাকি তাহলে কি দাঁড়াবে? যে x প্লাস -1, কারণ আমাদের এখানে হ্যালোজেন মানে এই যে আয়রন বলো, কপার বলো, ম্যাঙ্গানিজ বলো, এরা সবাই ডি ব্লক এলিমেন্ট। এদেরকে ধাতু ধরা হয়। ধাতুর জারণ সংখ্যা অলওয়েজ পজিটিভ হয়। এর সাপেক্ষে অক্সিজেন বা হ্যালোজেন যারা থাকবে সবাই নেগেটিভ। এবং কাদের কত নেগেটিভ হবে অলরেডি আমি লেকচার 2 এ ক্লিয়ারলি ইন্ডিকেট করেছি, এবং কোন জায়গায় কোনটা কত নেগেটিভ হবে সেটাও বুঝিয়ে বলেছি। তাহলে এটা সমান 0, x - 1 ইকুয়ালস টু 0, x সমান +1। তাহলে কপারের এখানে জারণ সংখ্যা +1। যদি MnO বলি একই রকম ভাবে Mn হচ্ছে এখানে হবে কি, যে যেহেতু অক্সিজেন -2 এটা হয়ে যাবে +2। কারো অসুবিধা আছে? আরো কিছু প্র্যাকটিস করে নিই। আজ আমরা জারণ সংখ্যা নির্ণয়টাই প্র্যাকটিস করব। চলো আমরা এবারে কি ধরবো? কার্বন ডাইঅক্সাইড, জল, চলো এই দুটো আগে সলভ করি, তারপরে নতুন যাচ্ছি। কার্বন ডাইঅক্সাইডের জারণ সংখ্যা কার ক্যালকুলেশন করব? কার্বন ডাইঅক্সাইডে কার্বনের এবং জলে অক্সিজেনের। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন যেহেতু একটি আছে, তাহলে কার্বনের সংখ্যা আমি লিখছি x যুক্ত অক্সিজেন আছে 2টি, -2 ইকুয়ালস টু 0, x - 4 ইকুয়ালস টু 0, x সমান +4। জলের ক্ষেত্রে হাইড্রোজেনটা, তাহলে আমি জানতে চেয়েছি অক্সিজেন আছে x একটা যুক্ত 2 ইন্টু হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেনের কম মানে +1 ইকুয়ালস টু 0। তাহলে x + 2 ইকুয়ালস টু 0, x সমান -2। ক্লিয়ার? চলো আমরা এবার একটা পোর্শন পড়েছিলাম, খেয়াল করি কয়েকটা কোশ্চেন দেব, যদি মনে থাকে তোমাদের লেকচার 2 যদি দেখে থাকো। পারক্সাইড যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা কত ছিল? কারো মনে আছে? ঠিক আছে, দেখে নেবে। যদি যারা দেখে থাকো তারা পারবে। পারক্সাইড যৌগে এখানে অক্সিজেন বন্ড এইটাকে বলা হয় পারক্ষ বন্ধন। কি বলা হয়? পারক্ষ বন্ড বা বন্ধন। এই পারক্ষ বন্ধন যদি থেকে থাকে, অক্সিজেন এর জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বা স্টেট জারণ সংখ্যা কত হবে? -1। অক্সিজেনের জারণ সংখ্যা -1। চলো আমরা এইরকম
দু তিনটে মাত্র, ওই তিনটে চারটের মতো এক্সাম্পল দিয়েছিলাম। একটা এক্সাম্পল দেখি, H2NO2, দেখো উচ্চারণেই এসে যাচ্ছে পারক্সাইড, উচ্চারণে এসে যাবে কি হাইড্রোজেন পারক্সাইড। Na2NO2 সোডিয়াম পারক্সাইড। বোঝা গেল? চলো এদের জারণ সংখ্যা ক্যালকুলেশন করি। কার ক্যালকুলেশন করব বলেছি? বললাম অক্সিজেনের ক্যালকুলেশন করব, তাহলে তো বুঝতে পারবো। স্যার অক্সিজেনের ক্যালকুলেশন করলে এখানে তো নাই হাইড্রোজেনের, আমরা শিখে গেলাম +1 একটু আগেই এই যে জলের ক্ষেত্রে, কিন্তু সোডিয়ামের কত হবে? সোডিয়ামের কত হবে জানো কেউ? খেয়াল করো কত বলেছিলাম, যে এইটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এলিমেন্ট বলতে কি আমি বলেছিলাম, হালিনা কি রবসে ফরিয়াদ, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। শুরুতে হাইড্রোজেন বাদ দেব আর শেষে ফ্রান্সিয়াম বাদ দেব। বাকি যারা আছে তাদের সবারই জারণ সংখ্যা -1 না, সবারই জারণ সংখ্যা হচ্ছে +1। একইভাবে ক্ষার ধাতুগুলির জারণ সংখ্যা সবারই +2। ক্লিয়ার? আসলে আমি ব্যাচের মতো করে পড়াচ্ছি, ইচ্ছে করে কিছু কিছু মজা করার জন্য ভুল বলে সেটাকে রিকভার করি। ক্লিয়ার? চলো এর ক্যালকুলেশন করার জন্য আমি অক্সিজেনকে ধরলাম কত, দুটো অক্সিজেন আছে তাই 2x প্লাস 2 ইন্টু হাইড্রোজেন অক্সিজেনের সাপেক্ষে +1 তাই 0, তাহলে 2x প্লাস 2 ইকুয়ালস টু 0, 2x সমান -2 অ্যান্ড x ইকুয়ালস টু -1। আমরা নাম যদি জেনে যাই সেখানে অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, তবু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। Na2NO2 সোডিয়ামের, তাহলে 2 ইন্টু x প্লাস 2 ইন্টু +1, সোডিয়ামের ভ্যালু এটা সমান 0, অতএব 2x প্লাস 2 ইকুয়ালস টু 0, 2x সমান -2, x সমান -1। এটা হচ্ছে পারক্সাইড যৌগের জারণ সংখ্যা। ক্লিয়ার? এবার আমরা বলেছিলাম যে যদি অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে বন্ড থাকে, কি বলেছিলাম, যদি অক্সিজেন এবং ফ্লোরিন এই বন্ড থাকে তাহলে অক্সিজেন পাবে পজিটিভ অ্যান্ড ফ্লোরিন পাবে নেগেটিভ। স্যার কেন পাবে? খেয়াল করো, FON ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন গ্রেটার দেন অক্সিজেন, যে বেশি সে নেগেটিভ, যে কম সে পজিটিভ। এখন যদি আমি অক্সিজেন আর নাইট্রোজেনের তুলনা করি, এ হবে নেগেটিভ, এ হবে পজিটিভ। সবসময় বড় যে তাকে ইলেকট্রোনেগেটিভিটি যে বড় তাকে নেগেটিভ চার্জ দেব। সেরকম এক দুটো কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই। ধরে নাও আমার কোশ্চেন আছে OF2 O2 and F2 HO2 and F। প্রত্যেকটা কোশ্চেন আমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। স্যার কার ক্যালকুলেশন করব? আমরা এখানে প্রত্যেকটা অক্সিজেনকেই টার্গেট করব। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, এখানে কত অ্যান্ড এখানে কত। ভালো করে মন দিয়ে শুনবে এবং দেখবে, বোঝার চেষ্টা করবে। এখানে কি আছে, অক্সিজেনকে আমি x ধরতে পারি, একটা আছে, যুক্ত 2 ইন্টু ফ্লোরিন মোর, দেখো ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন অপেক্ষা বেশি, তাহলে -1। ফ্লোরিন যৌগে কেবলমাত্র -1 চার্জ তৈরি করে, ফ্লোরিন যৌগে কেবলমাত্র -1। আর নর্মাল অবস্থায় অর্থাৎ F2 অবস্থায় 0, বা আমরা যেটাকে এলিমেন্টারি স্টেপ বা মুক্ত অবস্থা বলি। তাহলে x - 2 ইকুয়ালস টু 0, x সমান +2। দেখো যেটা বলেছিলাম, ফ্লোরিনের সাথে বন্ড থাকলে অক্সিজেনের পজিটিভ আধান আসবে। চলো এই জায়গাতে দেখি এটার ভ্যালু কি হবে। এটা যে 2x প্লাস 2 ইন্টু -1 ইকুয়ালস টু 0, অতএব 2x - 2 ইকুয়ালস টু 0, 2x সমান +2 অ্যান্ড x সমান +1। এখানেও দেখো অক্সিজেনের জারণ সংখ্যা পজিটিভ এসেছে। এইখানটা কিন্তু মজাদার জিনিস আছে। এখানে যদি তুমি গড় ক্যালকুলেশন করো তাহলে সমস্যা আছে। দেখি গড় ক্যালকুলেশন করে আমি লিখছি 2x অক্সিজেনের জন্য প্লাস, স্যার হাইড্রোজেন কিছু করার নেই, হাইড্রোজেন +1 অক্সিজেনের সাপেক্ষে, স্যার ফ্লোরিন -1 ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো 2x +1 -1 ইকুয়ালস টু 0, 2x সমান 0, x সমান 0। তাহলে যদি আমরা গড় ক্যালকুলেশন করি তাহলে আলাদা, গড় ক্যালকুলেশন
গড় ক্যালকুলেশন যদি করি তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত আসছে, অক্সিজেনের জারণ সংখ্যা ইকুয়ালস টু 0। বাট আমরা এখানে ক্লিয়ারলি দুটো অক্সিজেন আছে, তাদেরকে আলাদা আলাদাভাবে শিখবো। কি বললাম? আলাদা আলাদাভাবে শিখবো। দেখো কিভাবে শিখছি। কোশ্চেনটা কি ছিল? HO2F, HO2 and F। ক্লিয়ার? তাহলে HO2F এর অক্সিজেন হাইড্রোজেন বন্ড অক্সিজেন, বন্ড অক্সিজেন, বন্ড ফ্লোরিন। যদি বুঝতে অসুবিধা থাকে বলবে স্যার H2O2 যা স্ট্রাকচার, স্যার Na2O2 যা স্ট্রাকচার, সেম স্ট্রাকচার হবে, শুধুমাত্র এখানে H2 জায়গায় একটা হাইড্রোজেন একটা ফ্লোরিন করে দিয়েছি, আর কিছু না। এবার লেকচার 2 এ খেয়াল করো কি বলেছিলাম, যে যাদের মধ্যে বন্ড, যাদের মধ্যে বলতে এখানে কে কে আছে, এখানে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এখানে আছে ফ্লোরিন এবং অক্সিজেন, মাঝে আছে অক্সিজেন এবং অক্সিজেন। তাহলে এই বন্ডের মধ্যে ভাগটা কত পাবে? প্রত্যেকটা, একটা পয়েন্ট ছিল প্রত্যেকটা এক বন্ধনের জন্য যে বেশি ইলেকট্রোনেগেটিভ দুজনের মধ্যে, তাই মোর নেগেটিভটা -1 আর যে কম নেগেটিভ সে +1 পাবে। একই রকমভাবে এই বন্ডটার জন্য যেমন A+1 এ -1 পেয়েছে, এই বন্ডটার ক্ষেত্রে মোর ইলেকট্রোনেগেটিভ কিন্তু ফ্লোরিন, সেই তুলনায় ইলেকট্রো পজিটিভ, দ্যাট ইজ কম ইলেকট্রোনেগেটিভ। তাই HO2F এ একটা অক্সিজেন -1 একটা +1, তাই গড় ভ্যালু -1 +1 যোগ করলে 0 এসেছিল। দেখো এইটা গড় অক্সিজেনের ধারণ সংখ্যা 0 এসেছিল। তাই আমাদের গড়টা পড়ে না, আমাদের এইটাই মেনলি পড়ে যে প্রত্যেকটি অক্সিজেনের জারণ সংখ্যা কত। কারো অসুবিধা আছে? আশা করছি নাই। যদি থাকে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই সেটা আবার রিক্যাপ করব, বাট আবার বোঝানোর চেষ্টা করব। বোঝা যাচ্ছে তো? ভালো লাগলে অবশ্যই জানাবে। চলো নেক্সট আমরা কিভাবে কোশ্চেন প্র্যাকটিস করব, যে আমরা খেয়াল করো অক্সিজেন একটা পড়েছিলাম সুপার অক্সাইড। কি পড়েছিলাম? সুপার অক্সাইড। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত ছিল? এর জারণ সংখ্যা ছিল কত ছিল? -12। আমি দুটো কম্পাউন্ড লিখেছিলাম, যে কোশ্চেন মোটামুটি এই দুটো থেকেই দেয়। একটা লিখেছিলাম KO2, আর একটা লিখেছিলাম RbO2। এনসিইআরটি বেস বলছি। তাই KO2 and RbO2। চলো এই কোশ্চেনগুলো সলভ করা যাক। তাহলে কার জারণ সংখ্যা? অক্সিজেনের। ক্যালকুলেশন করে দেখি, এখানে অক্সিজেন অ্যান্ড এখানে অক্সিজেন। চলো এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে দুটো অক্সিজেন আছে 2x প্লাস পটাশিয়াম একটা আছে, পটাশিয়ামের কত ধরি? +1, ব্র্যাকেট দিয়ে দিলাম, ইকুয়ালস টু 0। তাহলে 2x + 1 ইকুয়ালস টু 0, 2x সমান -1, x সমান -1/2, দ্যাট ইজ হাফ। মাইনাস হাফে কি হয়? সুপার অক্সাইডে কত বলেছিলাম? সুপার অক্সাইডে কত বলেছি? -1/2। সেম এখানে চলে আসো, আবার 2x প্লাস রুবিডিয়াম, কি পটাশিয়ামের লাইনে তো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, উপরে যে হাইড্রোজেন, হালিনা কি রব সে ফরিয়াদ। হাইড্রোজেনের যেহেতু +1 -1 হতে পারে তাই ওটা বাদ দিলাম, আর এটা যেহেতু তেজস্ক্রিয় লিস্টে পড়ে গেছে এটা বাদ দিলাম। বাকিদের প্রত্যেকেরই জারণ সংখ্যা যখন যৌগে থাকবে তখন +1, আর যদি একারা থাকে তাহলে 0। একারা থাকা মানে মুক্ত অবস্থায় বা ফ্রি অবস্থায় বা আনকম্বাইন্ড স্টেট বলা হয়। তাহলে সেই হিসাবে রুবিডিয়ামেরও +1 ইকুয়ালস টু 0। তাহলে 2x + 1 ইকুয়ালস টু 0। x সমান কত? 2x সমান -1, x সমান -1/2। বলো ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো নেক্সট আমরা দেখি কিছু কোশ্চেন ডাইরেক্ট বলছি, তোমরা যদি আনসার জানা থাকে অবশ্যই বলবে। জারণ সংখ্যা O2 তে অক্সিজেনের, জারণ সংখ্যা O3 তে অক্সিজেনের, জারণ সংখ্যা P4 এ X2। চলো X2 বলতে কে? স্যার F2 হতে পারে, Cl2 হতে পারে, Br2 হতে পারে অ্যান্ড I2 হতে পারে, যে কোনো। X2 আমি শর্টে ধরলাম। তাহলে এখানে একটু দিয়ে দিই, এখানে অক্সিজেনের যেহেতু সবাই আছে এরভাবেই দেবো, যেহেতু যে যার প্রত্যেকটা নিজের মধ্যে বন্ড করে আছে এটা দিলাম। আর দেওয়া হোক P4। এগুলো সব এক্সাম টাইপ কোশ্চেন। S8, ঠিক আছে, আমি এগুলোই বলি,
গেল। একটু একটু এ করে আরেকটা কোশ্চেন দিই। আরেকটা দিচ্ছি কি, ধরো সিম্পল আমি দিলাম সোডিয়াম, যে কোনো ধাতু, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লিয়ার? যদি এদেরকে দিই তাহলে এদের জারণ সংখ্যা কত হবে? দেখবে লেকচার 2 তে আমি বলেছিলাম যদি কেউ নিজের মধ্যে বন্ড করে, নিজের সঙ্গে বন্ড করে, তখন তার জারণ সংখ্যা 0 হয়। এটারই নাম দিয়েছিলাম যাকে মুক্ত অবস্থায় পাবো, ফ্রি অবস্থায় পাবো, একা অবস্থায় পাবো, তার জারণ সংখ্যা 0। এছাড়া কেন হলো বা কিভাবে, তার জন্য আমি ব্যাখ্যা করেছিলাম যে এখানে অক্সিজেন অক্সিজেন এই বন্ড, অক্সিজেন অক্সিজেন এই বন্ডটা ছিল। এবার আমরা জারণ সংখ্যার বিচারে বলেছিলাম যে কোনো একটা বন্ধনের জন্য একজন পাবে নেগেটিভ চার্জ, একজন পাবে পজিটিভ চার্জ। তার জন্য কন্ডিশন থাকতে হবে একজনকে হবে মোর ইলেকট্রোনেগেটিভ, আরেকজন হতে হবে ইলেকট্রোনেগেটিভিটিতে লেস হতে হবে, কম হতে হবে একজনের বেশি। এবার বলো এই অক্সিজেনে বেশি না এই অক্সিজেনে বেশি? না স্যার, দুজনেই সমান। সমান তো কোনো ভাগ নেই, সমান তো কোনো ভাগ নেই, তাই 0। তাই সিমিলারলি আমরা বাকি অ্যান্সারগুলোও লিখে দিচ্ছি। এটা 0, P4 মানে একই জিনিস, নিজের মধ্যে বন্ড 0, S8 মানে নিজের মধ্যে 0। এখানে X2 তে যতজন আছে সবাই 0। স্যার এদেরকে মুক্ত অবস্থায়, ধাতব অবস্থায়, অর্থাৎ কোনো যৌগ অবস্থা নয়, নর্মাল অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা 0 ধরছি আমরা। যুক্ত অবস্থায় হলে তা নির্ভর করবে কিভাবে, কতটা পরিমাণে, মানে কতটা যোজ্যতায় সে যুক্ত আছে। যেমন আমি ক্যালসিয়ামের এখানে একটা দিয়ে দিলাম, যে ধরো ক্যালসিয়াম আমি দিচ্ছি, এই ক্যালসিয়ামের যদি জারণ সংখ্যা এখানে 0, বাট সেকেন্ড কোশ্চেনটা আমি দিই CO2। এবার যদি বলি যে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত, ক্যালসিয়ামের জারণ সংখ্যা O2 হবে না, O হবে। ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত, তখন কিন্তু যৌগ অবস্থায় এবারে কিন্তু 0 হবে না। যৌগে আছে মানে আমাদের ডাইরেক্ট একটা ভ্যালু জানি যে যৌগ অবস্থায় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ গ্রুপ 2 এলিমেন্ট যারা আছে, কে কে আছে? বেটা আছে, মাঙে। বেটা মাঙে কি কার, স্কুটার, ভাব রাজি কিন্তু হবে না। কেন? এটা তেজস্ক্রিয় মৌল। তাহলে বেটা কার স্কুটার ভেঙেছে, বাবার কাছে চেয়েছে, কিন্তু বাবা রাজি হচ্ছে না। তাহলে এখানে আমরা রাজিটা অর্থাৎ রেডিয়ামটা নেব না। এদের প্রত্যেকের জারণ সংখ্যা যৌগ অবস্থায় +2, প্রত্যেকের জারণ সংখ্যা যৌগ অবস্থায় +2। একদম আন্দাজে আমরা কোশ্চেন দেখে যদি লিখি সেটাও হবে, ক্যালকুলেশন করেও বলছি। ক্যালসিয়ামের জারণ সংখ্যা, তাহলে ক্যালসিয়াম X, অক্সিজেনের কি হয় -2 = 0, X - 2 = 0, X সমান +2। ক্লিয়ার? ক্লিয়ার? চলো আরো কিছু যৌগের আমরা জারণ সংখ্যা ক্যালকুলেশন করি, আর কিছুটা, বেশি না। তাহলে পরের কোশ্চেন দিচ্ছি, আরেকটা সেটের মতো করো। নেক্সট যতটা বললাম ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, সব সিম্পল একই রকম চলবে। যেগুলো এক্সেপশন বা ছবি করে হবে সেই জায়গাতে আমি বেশি বেশি করে হাইলাইট করে কোশ্চেনগুলোকে হাইলাইট করব। এবং যা বলি PO2, H3PO3, H3 and PO4, এই তিনটে কোশ্চেন পাশাপাশি পরপর আমি লিখলাম। জারণ সংখ্যা স্যার কার নির্ণয় করব? ফসফরাস, ফসফরাস অ্যান্ড ফসফরাস। এবার আসছি ক্যালকুলেশন কি হবে, যেরকম ক্যালকুলেশন করেছিলাম স্যার যার আগে তাকে। তাহলে আমি লিখতে পারি, যদি বলি যে 3 × হাইড্রোজেন +1, একটাই ফসফরাস আছে X, যুক্ত দুটো অক্সিজেন আছে -2, ওভারঅল যৌগটা নিউট্রাল, মাথায় কোনো চার্জ নাই। তাহলে 3 + X - 4 = 0। এই দেখো +3 আর -4 মানে -1, তাহলে X - 1 = 0, X সমান +1, অর্থাৎ এই ফসফরাসের জারণ সংখ্যা হয়ে গেল +1। সিমিলারলি পরেরটা যদি আমরা একইভাবে সলভ করি, কি হবে? 3 +1 হাইড্রোজেনের জন্য, X ফসফরাসের একটা ফসফরাস, অ্যান্ড অক্সিজেন হচ্ছে তিনটে আছে -2 = 0। তাহলে আমরা বলতে পারি 3 + X - 6 = 0। তাহলে হবে কি X - 3, কারণ +3 -6 মানে -3 = 0, X সমান +3। ক্লিয়ার? সহজ আছে কি? চলো নেক্সট কি আছে, এখানেও সেম 3 + 1
একটা ফসফরাস আছে এক্স, আর P4 মানে 4 গুণিত -2 ইকুয়ালস টু 0। তাহলে 3 প্লাস এক্স মাইনাস 6 সরি -8 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, এক্স সমান +5। বোঝা গেল? একইভাবে আমরা যদি সিএল দিয়ে পড়ি, 4টা কোশ্চেন আমাদের সিএল এর ছিল। HClO এগুলো পরে পরে অন্য জিনিসে ওই কোশ্চেনগুলো থাকে, সেটা আমি পরে বলবো। HClO, HClO2, HClO3 অ্যান্ড HClO4। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? এখানে ক্লোরিনের জারণ সংখ্যা, প্রত্যেকটাতে ক্লোরিনেরই জানতে চাইবে। তাহলে আমি শুরুটা করে দিই। তাহলে এটা হচ্ছে +1 হাইড্রোজেনের জন্য, ক্লোরিনের জন্য এক্স, অক্সিজেনের জন্য -2, ওভারঅল নিউট্রাল যৌগ। তাহলে 1 প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এক্স -1 যেহেতু +1 -2 মানে -1 ইকুয়ালস টু 0, এক্স সমান +1। ক্লিয়ার? আমি পরেরটা করছি, তোমাদের জন্য বাকি দুটো হোম টাস্ক থাকবে। তাহলে এটা হচ্ছে কি, একই রকমভাবে +1 যুক্ত এক্স যুক্ত 2 ইন্টু -2 ইকুয়ালস টু 0, +1 যুক্ত এক্স -4 ইকুয়ালস টু 0। তাহলে এটা বলতে পারি এক্স -3 ইকুয়ালস টু 0, এক্স সমান +3। কি বোঝা যাচ্ছে? মজা লাগছে? ওকে, চলো নেক্সট আমরা আর 2-4টা কোশ্চেন, বেশি না, 2-4টা কোশ্চেন প্র্যাকটিস করব। নেক্সট কোশ্চেন কি দিচ্ছি, যে K2Cr2O7, K2Cr2O7, K2Cr2O7 এরই সেম আমরা বলতে পারি, সেম কোশ্চেন হবে Na2Cr2O7, সেম কোশ্চেন। আমরা বলতে পারি KMnO4, KMnO4। আরেকটা দিতে পারি K2MnO4, MnO4, টেকনিক সেম। তাহলে আমি এক কাজ করছি, আগে দিয়ে দিই কাদের জারণ সংখ্যা, এদের ক্যালকুলেশন করব। এখানে ক্রোমিয়ামের আমি একটা করে সলভ করছি, একটা করে তোমরা নিজেরা করবে। তাহলে এখানে কি ধরবো আমরা, যে দুটো পটাশিয়াম যৌগতে +1 জারণ সংখ্যা তৈরি করে, তাহলে 2 ইন্টু +1। দুটো ক্রোমিয়াম আছে 2x, প্লাস 7টা অক্সিজেন আছে -2 ইকুয়ালস টু 0। তাহলে +2 2x -14 ইকুয়ালস টু 0, +2 -14 মানে -12 ইকুয়ালস টু 0। তাহলে 2x সমান +12, x সমান +6। তাহলে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। চলো আমি এটা বলে দিই। এটা আছে কি ম্যাঙ্গানিজে, তাহলে পটাশিয়াম হচ্ছে +1, ম্যাঙ্গানিজ একটাই আছে তাই হচ্ছে x, অক্সিজেন 4টা আছে -2, ওভারঅল নিউট্রাল যৌগ। তাহলে +1 x -8 ইকুয়ালস টু 0, x -7 ইকুয়ালস টু 0, x সমান +7। কি বোঝা গেল? ঠিক আছে, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? পরের ক্লাসে আমি এর পরবর্তী যেগুলো আছে সেগুলো দেব। কিছু কিছু এক্সেপশন বলবো না, কিছু কিছু ইন্টারেস্টিং কোশ্চেন বলবো, যেগুলো আমরা এই নিয়মের মাধ্যমে, অর্থাৎ যে ক্যালকুলেশন করছি এই নিয়মের মাধ্যমে হবে না, সেগুলোর আমার স্ট্রাকচার জানতে হবে, এবং মজাদার বেশি না, সামান্য কয়েকটা কোশ্চেন, এবং ভালো লাগবে আশা করছি। আমি যেভাবে বলবো সেভাবে অবশ্যই ভালো লাগবে, এবং ওইগুলোই এক্সামে একদম হুবহু ওইভাবেই কোশ্চেন আসবে। তাই তোমরা ক্লাসগুলো নিয়মিত ফলো করো, উপকৃত হবে এতটা ভরসা আমি দিচ্ছি যে তোমরা উপকৃত অবশ্যই হবে। তোমাদের বোর্ড সিলেবাসের সঙ্গে সঙ্গে নিট জয়েন্টেও তোমরা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবে এই ক্লাসগুলো যদি নিয়মিত ফলো করো। তবে আমি নিট জয়েন্ট এবং সেখানে নিট জয়েন্ট লেভেলেরই কোশ্চেন প্র্যাকটিস করাবো। আপাতত এটা বোর্ডের উপরে করছি, তাই ওইভাবে আমি কোনো এমসিকিউ এখানে দিলাম না। তোমরা ক্লাসগুলো করো, ভালো লাগলে লাইক দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছে বা কেমিস্ট্রি 11-12 যারা পড়ছে তারাও যাতে এই ক্লাসগুলো পেয়ে যায় এবং উপকৃত হয়। তাদের জন্য এগুলো বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দেবে, আর তোমাদের যা অসুবিধা থাকবে বা মূল্যবান মন্তব্য সেগুলোকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। আমি অবশ্যই অ্যান্সার দেব।